হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। যারা প্রথমবার এই ভিডিও দেখছো এবং এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি তোমাদের হেল্পফুল মনে হয় ডেফিনেটলি লাইক অ্যান্ড শেয়ার করো। আজকে আমরা এইচডিআরএম এর পরবর্তী কিছু অংশ স্টাডি করব। আমরা অলরেডি ম্যাক্রোনিউট্রিয়েন্টসের একটা পোর্শন ডিসকাস করে ফেলেছিলাম। আজকে আমরা দেখব মাইক্রোনিউট্রিয়েন্টসের পোর্শনটা। মাইক্রোনিউট্রিয়েন্টসের পোর্শন যদি আমরা দেখি তাহলে সেখানে মূলত আমরা দেখব বিভিন্ন ধরনের মিনারেলস, বিভিন্ন ধরনের ভিটামিনস। মিনারেলসের মধ্যে যদি আমরা দেখি তাহলে শুরুতেই আমরা দেখতে পাবো ক্যালসিয়ামকে। ক্যালসিয়াম মানবদেহে যতটা ক্যালসিয়াম আছে তার প্রায় ৯৯ ভাগ থাকে দাঁতে এবং অস্থিতে। তার মানে আমরা বোন যেটাকে বলি বা আমরা যেটাকে হাড় বলে থাকি। বাকি যে ১% থাকে সেটা কোমল তন্তুতে। শিশুদের দেহে প্রায় 27.5 গ্রাম এবং প্রাপ্তবয়স্কদের দেহে প্রায় ১০০০ থেকে ১২০০ গ্রাম ক্যালসিয়াম থাকে। তার মানে প্রায় অনেকটা। এই যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের উৎস কি কি, মানে সোর্স কি কি, কোন কোন খাবারগুলো খেলে আমরা ক্যালসিয়াম পেতে পারি? গুঁড়ো দুধ, খোসা সমেত তিল এবং যে শুকনো ছোট মাছ তা কিন্তু ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎস। 1.20 থেকে 1.45 মিলিগ্রাম প্রতি ১০০ গ্রামে এই সমস্ত উল্লেখ্য খাবারগুলোর মধ্যে কিন্তু ক্যালসিয়াম প্রেজেন্ট থাকে। এই যে ক্যালসিয়াম, এটা যথেষ্ট পরিমাণে আর কার মধ্যে পাওয়া যায়? আমরা যদি দেখে থাকি তাহলে দুধ, ঘোল, পনির, কাটা সমেত ছোট মাছ, রাগি, মানে বেসিক্যালি যেগুলো মিলেটস এর মধ্যে পড়ছে, মূলো হয়ে গেল, বিট হয়ে গেল, কারি পাতা, সয়াবিন, তেঁতুল, বাঁধাকপি, আখের গুড়, ফলমূল যেরকম আতা রয়েছে, কিশমিশ রয়েছে, খেজুর রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমরা পেয়ে থাকি এবং তার অনুপাত যদি আমরা বলি প্রায় কিন্তু 0.10 থেকে 0.33 মিলিগ্রাম প্রতি ১০০ গ্রাম থেকে থাকে। পানের সঙ্গে আমরা যে খাবার চুন খাই বা যে খরজল থাকে তার থেকেও কিন্তু আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি। এবার এভরিডে মানে প্রত্যেক দিনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটা? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রায় ৬০০ মিলিগ্রাম। যে সমস্ত অ্যাডোলেসেন্টস রয়েছে ১০ থেকে ১৭ বছর বয়সী তাদের জন্য প্রায় ৮০০ মিলিগ্রাম। ১ থেকে ৯ বছর পর্যন্ত যে সমস্ত বাচ্চা এবং শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে ৬০০ মিলিগ্রাম এবং প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং যে সমস্ত মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রায় ১২০০ মিলিগ্রাম। এখানে একটা পোর্শন আমি হাইলাইট করেছি। এখানে কি লেখা রয়েছে? বলেছে গর্ভবতী ও প্রসূতি মায়েদের ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা বেশি হয়। কেন? কারণ ৩ মাসের একটি শিশুর দেহে প্রচুর ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়াম তার মায়ের কাছ থেকেই তার পাওয়া। গর্ভাবস্থায় এবং প্রসূতি অবস্থায় মায়ের দেহ থেকে প্রচুর ক্যালসিয়াম বেরিয়ে যায়। মায়ের খাদ্যে তাই পর্যাপ্ত ক্যালসিয়াম থাকা চাই। মায়ের খাদ্যে ক্যালসিয়ামের অভাব হলে সন্তান এবং জননী উভয়ের স্বাস্থ্য খারাপ হতে পারে এবং এই সময় বেশি পরিমাণে দুধ এবং শাকপাতা খেতে হয় বিকজ ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম। তাহলে এতক্ষণে আমরা অলরেডি জেনে গেছি যে ক্যালসিয়ামের কাজ কি। ক্যালসিয়ামের একটা ইম্পর্টেন্ট কাজ হলো অস্থি এবং দাঁতের উপাদান গঠন করা। ঠিক আছে, অস্থি এবং দাঁতের উপাদান গঠন করা। দেহের কঠিনতম কোষে এনামেলে প্রায় ৩৬% ক্যালসিয়াম থাকে এবং ১৭% ক্যালসিয়াম বা ফসফরাস রয়েছে দাঁতের ডেন্টিনে এবং প্রায় ২৭% যে ক্যালসিয়াম এবং ১৩% ফসফরাস থাকে। তার মানে এটা ওদের কম্পোজিশনটা বলা হচ্ছে। আর কি বলছে যে যখন দেহের পূর্ণাঙ্গ বৃদ্ধি ঘটে তখনও কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন ফুরিয়ে যায় না, কারণ হাড়ের ক্ষয় পূরণের কাজ চলতেই থাকে। এছাড়াও এই যে অস্থি এবং দাঁতের গঠন এটা বাদেও কিন্তু কিছু ফিজিওলজিক্যাল কাজও ক্যালসিয়াম করে থাকে। কি কি? হৃৎপিণ্ডের মাংসপেশির স্বাভাবিক কাজ, রক্তের জমাট বাঁধা, আয়রনের অ্যাবজর্পশন বা লোহা শোষণ, স্নায়ু এবং পেশির উদ্দীপনা বজায় রাখা, দুগ্ধতঞ্চনে, রাইবোফ্লাভিন শোষণ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম হেল্প করে থাকে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস যে ক্যালসিয়ামের জৈব উপলব্ধতা।
ক্যালসিয়ামের বায়োঅ্যাভেলেবিলিটিটা কিভাবে হয়ে থাকে? ক্যালসিয়ামের জৈব উপলব্ধতা হলো খাদ্যে ক্যালসিয়ামের যে পরিমাণ সেটা শরীর যাতে শোষণ করতে পারে এবং ব্যবহার করতে পারে সেটা দেখা। খাদ্যের ক্যালসিয়াম মাত্র 25% বিশোষিত হয় এবং বাকিটা বর্জিত হয় বা এক্সক্রিট হয়ে যায়। শোষণের সময় মানে অ্যাবজর্পশনের সময় 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরলের সহযোগিতা কিন্তু আবশ্যক, কারণ এটা ছাড়া কোনোভাবেই পসিবল না অ্যাবজর্পশন। এবং অম্ল মাধ্যমে ক্যালসিয়াম কি করে, দ্রুত দ্রবীভূত হয়ে যায়। ক্ষারীয় মাধ্যমে কিন্তু ক্যালসিয়ামের লবণ সেজন্যই শোষণে ব্যাহত হয় এবং দেহের বৃদ্ধি ও দাঁতের গঠনের সঙ্গে এ কিন্তু সঙ্গতি রক্ষার জন্য শিশুরা প্রাপ্তবয়স্কদের চেয়ে বেশি ক্যালসিয়াম শোষণ করে। ঠিক এই কারণে গর্ভাবস্থা ও প্রসূতি অবস্থায় ক্যালসিয়ামের প্রয়োজনও কিন্তু বেড়ে যায়। তার মানে এই যে ক্যালসিয়ামের বায়ো অ্যাভেলেবিলিটিটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্যালসিয়ামের শোষণের দিক থেকে। এখানে একটি ছকের মাধ্যমে বোঝানো হয়েছে যে অ্যানিমেল প্রোটিনস, প্ল্যান্ট প্রোটিন, কারণ প্রোটিন এবং ক্যালসিয়ামের সোর্সেস আমরা মূলত একই দেখে থাকি। তো বেসিক্যালি এই বায়ো অ্যাভেলেবিলিটিটা কিভাবে হয়ে থাকে। এবার এই যে বায়ো অ্যাভেলেবিলিটি বা শোষণ বা এই যে জৈব উপলব্ধতা, এই কাজে কিছু সাহায্যক উপাদান রয়েছে এবং কিছু বাধা দানকারী উপাদান রয়েছে। সাহায্য উপাদান অবশ্যই ভিটামিন ডি, প্রোটিন, ল্যাকটোজ, আর বাধা দানকারীর মধ্যে রয়েছে ভিটামিন ডি এর যদি অভাব হয় ফসফেট, ফাইটিক অ্যাসিড, আন্তরিক পদার্থের প্রতিক্রিয়া, ফ্যাট ও ফ্যাটি অ্যাসিড, তন্তু এবং অক্সালিক অ্যাসিড। যদি ক্যালসিয়ামের অভাব হয়, সে অভাবের অবস্থাটাকে বলা হচ্ছে হাইপোক্যালসেমিয়া। এবং এই হাইপোক্যালসেমিয়া বলছে হাইপোপ্যারাথাইরয়েডিজমের ফলে ক্যালসিয়ামের দারুণ অভাব লক্ষ্য করা যায়। এবং এই ক্যালসিয়ামের অভাবে হাড় কি হয়, নরম এবং ভঙ্গুর হয়ে যায়। কেন? কারণ আমরা জানি যে হাড়ের অন্যতম গঠনগত উপাদান হচ্ছে ক্যালসিয়াম। শিশুদের যে দাঁত, সেই দাঁত কিন্তু ঠিক মতন গঠন হয় না, হাড় বেঁকে যেতে পারে এবং রিকেট হওয়ার আশঙ্কা থেকে যায়। ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি এরা সম্মিলিতভাবে কি হচ্ছে, এদের যদি অভাব ঘটে তাহলে কিন্তু শিশুদের ক্ষেত্রে রিকেট রোগ দেখতে পাওয়া যায়। প্রাপ্তবয়স্কদের খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি হলে হাড় থেকে ক্রমাগত ক্যালসিয়াম বেরিয়ে আসে শরীরে অভাব মেটাতে, ফলে হাড় পাতলা আর ভঙ্গুর হয়ে যায়, সহজে ভেঙে যেতে পারে এবং ভেঙে গেলে সেটা জোড়া লাগতে কিন্তু খুব প্রবলেম হয়। এবং প্রাপ্তবয়স্কদের অনেক সময় অস্টিওম্যালেশিয়ার প্রবলেমও কিন্তু হয়ে থাকে। এখানে একটা হাইপোক্যালসেমিয়া অবস্থার কথা বলা হয়েছে, যেটাকে বলা হয় সোবোর সাইন। এই সাইনটা বেসিক্যালি কি হয়, এখানে লেখা রয়েছে যে দ্য সাইন ইজ আ পজিটিভ ওয়েন ট্যাপিং দ্য ফেশিয়াল। তার মানে এখানে আমি টাচ করলাম কারোর একটা স্কিনে, সাপোজ তার হাইপোক্যালসেমিক রয়েছে, মানে তার শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে। তখন কি হবে, একটা মনে হবে কি কোনো একটা বিদ্যুতের ঝলকানির মতন যেন সিগন্যাল চলে গেল, ঠিক সেরকম ফিলিংটা হবে। সেটাকেই বলা হয় সোভোটস্কে সাইন। এবং এটা ফেসিয়াল মাসেলের সাথে রিলেটেড করে। আরেকটাও রয়েছে, যেটা খানিকটা রিকেটের মতন অবস্থা হয়, ট্রাউজার সাইন। এই ট্রাউজার সাইন কি? এখানে বলা হয় যে অ্যাডাকশন অফ থাম এবং ফ্লেক্সেশন অফ এমসিপি জয়েন্ট, এক্সটেনশন অফ আইপি জয়েন্টস, ফ্লেক্সেশন অফ রিস্ট। তার মানে যদি আমি মোট কথা দেখি তাহলে এই পোর্শনটা আমার বেঁকে যায়। ঠিক আছে, ডিউ টু কি, ডিউ টু ল্যাক অফ ক্যালসিয়াম। এটা তো চলে গেল যে যদি ক্যালসিয়ামের অভাব হয়। যদি ক্যালসিয়ামের আধিক্য হয়, আধিক্যও হতে পারে, কেউ বেশিও ক্যালসিয়াম গ্রহণ করে নিতে পারে, সেক্ষেত্রে কি অবস্থা হবে? হাইপার ভিটামিনোসিস ডি অথবা হাইপার থাইরয়েডিজমের ফলে ক্যালসিয়ামের দারুণ আধিক্যজনিত অবস্থা হয় এবং এই ক্যালসিয়াম বিপাকে গুরুতর বিশৃঙ্খলা দেখা যায়, যার ফলে ক্ষুধামন্দ, খিদে না পাওয়া, বমি বমি ভাব, আন্ত্রিক গোলযোগ এবং যে গ্রোথ, সেই গ্রোথও কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। হুম, অনেক সময় পাকস্থলী ও অন্তর থেকে যে রক্তচাপ এবং যে রক্তপাত তার বৃদ্ধি ঘটে এবং যে আমাদের কিডনি, সেখানে কিন্তু স্টোন ফর্মেশনও হতে পারে। এবার হাইপার ক্যালসিয়ামিয়ার অবস্থার ক্ষেত্রে প্যারাথাইরয়েড অ্যাডনোমাটা একটা কন্ডিশন, যে কন্ডিশনের মাধ্যমে আমরা যদি দেখি এখানে বোনের সাইন দিয়েছে, তার মানে এফেক্টটা কোন কোন পোর্শনে পড়ছে, বনে পড়ছে,
ব্রেনে পড়তে পারে, ডিপ্রেশন, সিজার্স হতে পারে। এছাড়া গ্যাস্ট্রোইন্টেস্টিনালের ক্ষেত্রেও প্রভাব পড়ে থাকে, সেটা গল ব্লাডার, গল স্টোন হয়ে গেল, পেপটিক আলসার হয়ে গেল, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়ে গেল। এছাড়াও কিন্তু কিডনির উপর যেটা আমরা দেখলাম যে স্টোন ফর্মেশনও হতে পারে। নেক্সট যে মিনারেলের কথা আমরা জানবো তার নাম হচ্ছে ফসফরাস। ফসফরাস উদ্ভিজ্জ এবং প্রাণীজ এবং বিভিন্ন খাদ্যে ছড়িয়ে আছে। প্রোটিন বহুল এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্যে যথেষ্ট পরিমাণে ফসফরাস থাকে। দেখো এখানে আমি হাইলাইট করে দিয়েছি যে ডিম, দুধ, মাছ, মাংস এবং পোলট্রিতে ফসফরাসের উৎকৃষ্ট উৎস। ওকে, গোটা দানা শস্য এবং আটাতেও প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায়, কিন্তু সবজি এবং ফলে খুব কম পরিমাণে থাকে। প্ল্যান্ট বেসড সোর্সেস অফ ফসফরাস, কিছু উদ্ভিজ্জ উৎস যেরকম এখানে সিজম সিড, কাজু বাদাম হয়ে গেল, বা যে ব্রাজিল নাটস হয়ে গেল, বিভিন্ন ধরনের হুইট ব্র্যান যেটা হয়ে গেল, আমন্ডস, এরকম বিভিন্নগুলো কিন্তু ফসফরাসের উৎস হিসাবে কাজ করে। একটি অংশ দানাশস্য এবং বাদামের মধ্যে ফাইটিন রূপে থাকে। ফাইটিন দেহের কোনো কাজে লাগে না এবং ক্যালসিয়াম ও লোহা শোষণে বিঘ্ন সৃষ্টি করে। যদি খেয়াল করে থাকো তাহলে ক্যালসিয়ামের জৈব উপলব্ধতা বা ক্যালসিয়ামের শোষণে বাধাদানকারী উপাদানের মধ্যে কিন্তু ফাইটিন ছিল। ফসফরাসের উৎস কি, এটা অল ওভার একটা উৎসর কথা দেখানো হয়েছে, যেটা হয়ে গেল সোয়া হয়ে গেল, এটা বেসিক্যালি সয়াবিন থেকে তৈরি হয়। বিনস বা লেন্টিলস হয়ে গেল, পর্ক অ্যান্ড বিফ বেসিক্যালি মিট, তারপর এখানে ফিশ অ্যান্ড, যেটা চিংড়ি মাছ, যেটা সি ফুডস হয়ে গেল। এছাড়া হোল গ্রেন ব্র্যান ইত্যাদি বিভিন্ন জিনিস থেকে কিন্তু আমরা ফসফরাস পেয়ে থাকি। হোয়াট ইজ দ্য ডেইলি রিকোয়ারমেন্ট অফ ফসফরাস? 1 গ্রাম পরিমাণ বা তার চেয়ে বেশি ফসফরাস হলেই চলে। কি কাজ করে থাকে? দাঁতের উপাদান হিসাবে কাজ করে, ফসফোলিপিডের উপাদান হিসাবে যে ব্লাড ক্লটিং সেখানে হেল্প করে থাকে। ফসফরাস সংযুক্তির ফলে তন্তুর থেকে কার্বোহাইড্রেটের বিশোষণ এবং বৃক্ক থেকে পুনর্বিশোষণ, গ্লাইকোজেন এবং গ্লুকোজের বিপাক সুষ্ঠুভাবে হয়। যদি অভাব হয় তাহলে কি হবে? অবভিয়াসলি অস্থি এবং দাঁতের যে পুষ্টি তা কিন্তু প্রপারলি হবে না। ভিটামিন ডি এর অভাব হলে ফসফরাস শোষিত হয় না এবং তার কাজও ব্যাঘাত হয়। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের বিপাকও কিন্তু ব্যাহত হয়। নাও দ্য কোয়েশ্চেন ইজ, যদি আধিক্য হয় সেক্ষেত্রে কি হবে? হাইপার ফসফেটেমিয়া বলে একটা অবস্থার সৃষ্টি হয় যেখানে রক্তে খুব বেশি পরিমাণে ফসফেট দেখতে পাওয়া যায়। নেক্সট মিনারেলের নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। নেক্সট মিনারেলের নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের উৎস কি? এখানে আমি মেনশন করেছি যে দানা শস্য এবং মিলেট এর উৎকৃষ্ট উৎস। ডাল, বাদাম, তৈলবীজেও কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এছাড়া অ্যাপার্ট দিস, এই যে কিছু খাবারের নাম আমি এখানে ছবির মাধ্যমে দেখিয়েছি, এই জিনিসগুলোতেও কিন্তু ক্যালসিয়াম প্রচুর পরিমাণে রয়েছে এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে রয়েছে। কাজ যদি আমরা বলে থাকি তাহলে ম্যাগনেসিয়ামের কাজ কি? ম্যাগনেসিয়াম কি করে থাকে? দেখো, ম্যাগনেসিয়াম বেসিক্যালি এরা হচ্ছে প্রয়োজন হয় কিন্তু পরিমাণে কম। তো কোনো এনজাইম যেমন কোকার্বক্সিলেজে দেখা যায় বা উৎসেচককে সক্রিয় করতে ব্যবহার করা হয়। পটাশিয়াম এবং ভিটামিন সি এর বিপাকে দরকার হয়। হার্টের স্নায়ু এবং মাংসপেশির যে কার্যকলাপ সেখানে প্রয়োজন হয়। রক্তের শর্করাকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে এবং হার্টের যে স্পন্দন সেটাকে নিয়মিত ছন্দ বজায় রাখতেও ম্যাগনেসিয়াম হেল্প করে থাকে। ম্যাগনেসিয়ামের অভাব হলে কি হয়? সুস্থ স্বাভাবিক অবস্থায় এর কোনো রকম অভাব ঘটে না, কিন্তু কোনো রকম যদি কোনো ইন্টারনাল অন্য কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ম্যাগনেসিয়ামের অভাব দেখতে পাওয়া যায়। অবশ্যই মাংসপেশির উত্তেজনায় খিঁচুনি এবং যে পেশির যে মাংসপেশির যে আকস্মিক সংকোচন হয় সেই সংকোচন থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে ম্যাগনেসিয়ামের অভাব হয়েছে। স্নায়ুর চাপ এবং অলিক দর্শন, তার মানে হ্যালুসিনেট করা। ঠিক আছে, অলিক দর্শন এখানে বেসিক্যালি বলা হয় হ্যালুসিনেট করা। সেই হ্যালুসিনেশনটাও কিন্তু যদি এর অভাব হয় সেক্ষেত্রে হয়ে থাকে কিডনিতে পাথরও জমতে পারে। আধিক্য হলে কি হয়? ডায়রিয়া, নশিয়া, ভমিটিং মানে বমি বমি ভাব বা বমি, অলসতা, পেশি দুর্বলতা, নিম্ন রক্তচাপ তার মানে লো ব্লাড প্রেশার, প্রস্রাব ধরে রাখা, শ্বাসকষ্ট এবং কার্ডিয়াক অ্যারেস্ট। নেক্সট যে মিনারেলের কথা আমরা জানবো তার নাম হচ্ছে সোডিয়াম। সোডিয়াম এক কথাই আমরা বলে থাকি যে এর একটাই মাত্র সঠিক এবং খুব পপুলার সোর্স রয়েছে, দ্যাট ইজ নর্মাল সল্ট।
যেটা আমরা খাবার সল্ট হিসাবে ব্যবহার করে থাকি। তাহলে এর প্রয়োজনীয়তা কত? প্রয়োজনীয়তা বেশি না, ৫ গ্রাম আনুমানিক বলা হয়, কিন্তু ৩ গ্রামের কম যেন না হয় বা ৩ গ্রামের বেশিও যেন না হয়। তার মানে ৩ গ্রামটাকে আমি অন অ্যান এভারেজ ঠিকঠাক ধরতে পারি। ৫ গ্রামটা একটা আনুমানিক হিসাব দেওয়া হয়েছে, এবং দিনে ৫ গ্রামের বেশি লবণ খাওয়া কিন্তু কোনো রকম ভাবেই উচিত নয়। কি, কি কাজ করে থাকে? দেহের স্বাভাবিক ক্রিয়ার জন্য হেল্প করে থাকে, অম্লসাম্য নিয়ন্ত্রণ করে, এবং যে বহিঃকোষীয় তরল রয়েছে তার মধ্যে ইলেক্ট্রোলাইট, সোডিয়াম, তাই স্বাভাবিক অভিস্রবণ চাপ, জলসাম্য রক্ষা করতে সাহায্য করে। পাচক রসের ক্ষরণে এবং পিএইচ রক্ষার জন্যও কিন্তু প্রয়োজন। নাও, যদি অভাব হয় তাহলে হাইপোন্যাট্রিমিয়া হয়, এবং হাইপোন্যাট্রিমিয়া বেসিক্যালি কি হয়? হাইপোন্যাট্রিমিয়ার ক্ষেত্রে রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস পায়, কিন্তু একটা কন্ডিশন হয়। সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যাডিসনস ডিজিজ। এবং এখানে একটা ছবির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি যে এই অ্যাডিসন বা সাপোজ এই থেকে অনেক কন্ডিশন অ্যারাইজ হতে পারে, যেরকম এসিটিএইচ বেড়ে যেতে পারে, অটোইমিউন ডিস্ট্রাকশন হতে পারে, অ্যাবডোমিনাল পেন হতে পারে, লো কর্টিসল হতে পারে। ঠিক সেরকমই ডি থেকে হতে পারে হচ্ছে ডার্ক স্কিন, তাই না? প্রত্যেকটা শব্দের নির্দিষ্ট কিন্তু অর্থ এখানে মেনশন করেছে। সল্ট ক্র্যাভিংস থেকে শুরু করে সোডিয়াম লো হয়ে যাওয়া, মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া, মানে বিভিন্ন ধরনের কন্ডিশন। শুধুমাত্র সোডিয়াম যদি কমে যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো। বলছি সোডিয়ামের সঙ্গে রক্তচাপের একটা যোগাযোগ রয়েছে, এবং যারা দিনে ৮ গ্রাম লবণ খান তাদের হাইপারটেনশনের প্রবণতা সবথেকে বেশি থাকে, এবং তাদের কিন্তু হার্ট অ্যাটাকের চান্সেসও বেড়ে যায়, বিকজ ডিউ টু ইনক্রিজ অ্যামাউন্ট অফ আমরা যদি বলি সোডিয়াম। ৩ গ্রামের কম লবণ খান যাতে হাইপারটেনশন না হয় এবং নিম্ন রক্তচাপ বজায় থাকে। এবং বলছে বেশি লবণ থেকে ক্যালসিয়ামের যে রেচন বেড়ে যায়, ফলে অস্থির যে ঘনত্ব, তার মানে হাড় পাতলা হয়ে যায়। এবার যদি হাইপারন্যাট্রেমিয়া হয়, তার মানে যদি আমাদের যে সোডিয়াম রয়েছে তার মাত্রা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কি হবে? রক্ত সোডিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়, অ্যাড্রিনাল কর্টেক্স অতিমাত্রায় সক্রিয় হয়ে পড়ে। নানা দৈহিক কারণে কম জল গ্রহণ করলে কিংবা দেহ থেকে যদি বেশি পরিমাণে জল নির্গত হয় তবে এই অবস্থার সৃষ্টি হয়। রক্তের উচ্চচাপ, মূত্রাশয়ের বৈকল্য, লিভারের সিরোসিস এবং গর্ভাবস্থায় টক্সিমিয়ার মতনও কিন্তু অবস্থা আমরা দেখতে পাই। নেক্সট যে মিনারেলের কথা আমরা জানবো তার নাম হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম কি করছে? বহিঃকোষীয় তরলে পটাশিয়াম উপস্থিত থাকে, আবার দেহে অন্তঃকোষী যে তরল রয়েছে তার মধ্যেও এর প্রেজেন্স থাকে। বলছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 250 গ্রাম অফ পটাশিয়াম থাকে, এবং যার অধিকাংশ মানে প্রায় 97% কিন্তু আন্তঃকোষীয় ইন্টারসেলুলার, এবং 3% হচ্ছে ইসিএফ বা এক্সট্রাসেলুলার। উৎস কি? উৎস হচ্ছে সাধারণ খাবারেই পাওয়া যায়, খুব একটা বেশি এর প্রয়োজন হয় না। এবং কি কাজ করে থাকে? গ্লাইকোজেনে রূপান্তর করতে গ্লুকোজকে, প্রোটিন সংশ্লেষণে, কোষের বৃদ্ধি ও গঠনের জন্য, এবং দেহকোষের অম্লক্ষার সাম্য বজায় রাখতে। নাও যদি এর অভাব হয়, দ্যাট টাইম হাইপোক্যালসিয়ামিয়া অ্যারাইজ করে, এবং অর্থাৎ এক্ষেত্রে পটাশিয়ামের মাত্রা কমে যায়, ইলেকট্রোলাইটের বিঘ্ন ঘটে, মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। যদি হাইপার ক্যালসিয়ামিয়া হয়, তার মানে যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মানে হাইপার ক্যালেমিয়ার ক্ষেত্রে বেসিক্যালি কি হবে, যে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পাবে, অতিরিক্ত যদি বৃদ্ধি পায় কিডনির ব্যর্থতা হবে, দারুণ জলাভাব হবে, এবং সেম অ্যাজ দ্য অ্যাডিসন ডিজিজ, তাই না? তাহলে সোডিয়াম এবং পটাশিয়াম দুজনের ক্ষেত্রেই কিন্তু অ্যাডিসন ডিজিজ সেম অ্যাজ ইম্পর্টেন্ট। নেক্সট যে মিনারেলের কথা আমরা জানবো দ্যাট ইজ আয়রন বা লোহা। বলছে অনুপৌষ্টিক উপাদান হিসাবে লোহা সর্বশ্রেষ্ঠ, এবং দেহে লোহার যে পরিমাণ তা খুব কম। প্রাপ্তবয়স্কদের দেহে যদিও ওজন আনুমানিক 70 কেজি হয়, তবে সেক্ষেত্রে 2.8 গ্রাম অফ আয়রন প্রেজেন্ট থাকে, এবং রক্তের হিমোগ্লোবিন রূপে মাংসপেশির কোষে লোহার 3% থাকে। মায়োগ্লোবিন কি? মায়োগ্লোবিন হচ্ছে মাসল প্রোটিন, এবং এই মায়ো হচ্ছে একটা আয়রন পোর্শন, গ্লোবিন হচ্ছে প্রোটিন পোর্শন। এছাড়া যদি আমরা বলি তাহলে যকৃতে থাকে, প্লিহায় থাকে, কিডনিতে থাকে, আরও বিভিন্ন জায়গায় কিন্তু ফেরিটিন এবং সিড্রোফিলিন রূপে এ সঞ্চিত থাকে। দৈনিক রিকোয়ারমেন্ট কত? বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা বলি 10 মিলিগ্রাম, পুরুষদের ক্ষেত্রে 12, 10 মানে এটা ডিপেন্ড করছে এজের উপর। ফিমেলসদের ক্ষেত্রে প্রেগনেন্টদের ক্ষেত্রে একটু বৃদ্ধি পায়, এবং ল্যাকটেটিং এর ক্ষেত্রে একটু কমে যায়, মানে সেম থাকে। ওকে, এবার লোহার শোষণ। দেখো লোহার শোষণ বেসিক্যালি কোথায় হয়? ক্ষুদ্রান্ততে, এবং এখানে ফেরিক ফসফেট রূপে
এ কাজ করে থাকে হিমোগ্লোবিনের মতন একটা জৈব যৌগ আমরা যদি বলে থাকি। ছবিতে যদি আমরা দেখি যে লিভারের ক্ষেত্রে কি হচ্ছে, হেপসিডিন বেসিক্যালি ফেরোপোর্শনের সাথে যুক্ত হয়ে এখানে ট্রান্সফেরিনে ফর্ম করছে, যেটা ওর একটা যৌগিক ফর্ম, এবং এইভাবে কিন্তু লোহার শোষণ হয়ে থাকে। পাকস্থলীর HCl এর সংস্পর্শে আসলে কি হচ্ছে, লোহার যৌগগুলো ফেরিক আয়ন মুক্ত হয়ে মুক্ত ফেরিক আয়নে ওদের কি বলছে যে ভিটামিন সি এবং সিস্টাইন প্রভৃতি পদার্থের প্রভাবে বিজারিত হয়, ফেরাস আয়নে পরিণত হয়, এবং এই ফেরাস আয়ন পাকস্থলী থেকে কি করছে যে মধ্য ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের 3টে পোর্শন রয়েছে, তার মিডল পোর্শনে এসে বিশ্বসিত হয়। খাদ্য থেকে লোহার বিশোষণ অনেকাংশে শরীরে লোহার প্রয়োজনীয়তার উপর নির্ভর করে, কারণ আমি যদি আমার রিকোয়ারমেন্ট না বাড়াই তাহলে কিন্তু শোষণ বাড়বে না, এবং ক্ষুদ্রান্তের কোষে জারিত লোহা ফেরো অক্সিডেজ এনজাইমের সাহায্যে জারিত হয়, এবং যে অ্যাপোলেপটিন রয়েছে সেই প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে ফেরিটিন তৈরি করে, এবং ক্ষুদ্রান্তের যে ঝিল্লি রয়েছে, যে ভিলি আমরা বলে থাকি, সেই ভিলির মাধ্যমে এর শোষণ হয়ে থাকে, এবং আলটিমেটলি সাইটোক্রোম এবং লোহা থাকে মধ্যস্থ এনজাইম থেকে আমরা পেয়ে থাকি। মলমূত্র, পিত্তরস, ঘাম এবং স্ত্রীলোকের ঋতুস্রাবের সময় কিন্তু লোহা নির্গত হয়, দ্যাটস ওয়াই এর রিক্রুটমেন্ট মেয়েদের ক্ষেত্রে অনেক পরিমাণে বেশি থাকে। এই যে পুরো লোহার শোষণ আমরা করলাম, এখানে হেল্পফুল কে রয়েছে বা কে হেল্প করে থাকে, ভিটামিন সি আর প্রোটিন। বাধা দানকারী উপাদান কারা, যদি ভিটামিন সি এর অভাব হয়, ফসফেট ফাইটেটের যদি বেশি আধিক্য হয়, এবং চা, কফি, কোকো ইত্যাদি যদি আমরা বেশি গ্রহণ করে থাকি, কারণ এদের মধ্যে পলিফেনল প্রেজেন্ট রয়েছে। যদি অভাব হয় সেক্ষেত্রে অ্যানিমিয়া বলে একটা কন্ডিশন হয়। এই অ্যানিমিয়া অনেক ধরনের হয়, কিন্তু মোস্ট পপুলার ইজ দ্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেহেতু আমরা আয়রনের কথাই পড়ছি। তো আয়রনের ক্ষেত্রে দেখো, নর্মাল ব্লাড এটা, যদি কারোর অ্যানিমিয়া হয় সেক্ষেত্রে ব্লাড এটা হয়ে যাবে। এটা কি? এটা বেসিক্যালি হচ্ছে এক ধরনের কন্ডিশন, যেই কন্ডিশনে কি হচ্ছে, শরীর এনাফ রেড ব্লাড সেল প্রডিউস করতে পারে না। তার অনেক ধরনের সিমটম হয়, যেমন হার্টবিট বেড়ে যাওয়া, মাথা যন্ত্রণা করা, নখ ভেঙে যাওয়া, এক্সট্রিম ফ্যাটিগ হওয়া, তার মানে অবসাদ হওয়া, ডিজিনেস অর লাইট হেডেডনেস হওয়া, কোল্ড হ্যান্ডস অ্যান্ড ফিট, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, খিদে না পাওয়া, ব্রেথ শর্টনেস, তার মানে শ্বাস প্রশ্বাস অসুবিধা হওয়া। কি কি কারণে হতে পারে ব্লাড লস? এছাড়া ল্যাক অফ আয়রন ইন ডায়েট, এবং যদি আয়রন কম থাকে ডায়েটে, অ্যান্ড ইনএবিলিটি টু অ্যাবজর্ব আয়রন, ওই যে দেখালাম যে আয়রনের অ্যাবজর্পশন যদি কম হয়, অ্যান্ড ডিউরিং প্রেগনেন্সি। আধিক্যের ফল কি কি হতে পারে? সিডোরোসিস বলে একটা কন্ডিশন হয়, দেখো এখানে আমি ছবির মাধ্যমে বুঝিয়েছি। এই কন্ডিশনটা কিন্তু যদি আয়রনের আধিক্য হয় সেক্ষেত্রে আমরা দেখে থাকি। নেক্সট যে মিনারেলের কথা আমরা পড়বো তার নাম হচ্ছে আয়োডিন। এর উৎস কি? এর উৎস হচ্ছে সামুদ্রিক মাছ, খাবার, পানীয় জল। এবার খাবার লবণকে পটাশিয়াম আয়োডাইড কিংবা পটাশিয়াম আয়োডাইড সমৃদ্ধ করে আয়োডিনের অভাব মেটানো যায়। এর কাজ কি? থাইরয়েড গ্রন্থিতে ট্রাই আয়োডোথাইরোনিন এবং থাইরক্সিন নামক হরমোন সংশ্লেষণে আয়োডিন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। থাইরয়েড হরমোনগুলি দেহের বৃদ্ধি এবং বিকাশকে নিয়ন্ত্রণ করে, মেটাবলিজমের মাত্রা বাড়িয়ে কোষগুলোতে অক্সিজেন পৌঁছায়, গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে, হাইপোথাইরয়েডিজমের সময় কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে, এবং যে থাইরয়েড হরমোন রয়েছে তার কার্যকারিতাকেও বজায় রাখে। যদি অভাব হয় তাহলে গলগন্ড বা গয়টার বলে একটা কন্ডিশন হয়। এক্ষেত্রে যে থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে সেটার ইনফ্ল্যামেশন কন্ডিশন দেখা যায়, তার মানে ফুলে ওঠে, এবং সিমটমস কি? সিমটমস যদি আমরা বলি তাহলে এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড, ব্রিদিং ডিফিকাল্টি, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং অ্যান্ড ভয়েস হার্শনেস। এছাড়াও আর একটা কন্ডিশন হয়, দ্যাট ইজ ক্রেটিনিজম। ক্রেটিনিজমের ক্ষেত্রে কি হয়, যে চুলটা থাকে ড্রাই হয়ে যায়, এবং যে চোখের অবস্থাটা কি হয়ে যায়, আইব্রো খুব পাতলা হয়ে যায়, পেরিফেরাল ইডিমা, এই যে চোখের নিচে ফুলে যাওয়া, এই কন্ডিশনটাকে বলা হয় পেরি অরবিটাল ইডিমা। প্লাফি ডাল ফেস উইথ ড্রাই স্কিন, এরকম একটা কন্ডিশন দেখতে পাওয়া যায়। আর একটাও কন্ডিশন হয়, দ্যাট ইজ মিক্সিডিমা। এক্ষেত্রে সেম কন্ডিশন হয়, এবং এক্ষেত্রেও কিন্তু অনেকটা আমরা যদি দেখি যে ক্রেটিনিজমের সাথে সিমিলারিটিস রয়েছে। এবার যদি বেশি হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে গ্রেভস ডিজিজ বলে একটা কন্ডিশন হয়, যেটা মূলত বিস্ফারিত চক্ষু বলা হয়। নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এরকম হবে, কিন্তু কারো যদি গ্রেভ ডিজিজ হয় সেক্ষেত্রে এরকম বিস্ফারিত চক্ষু দেখা যায়। তার সাথে সাথে আরও বিভিন্ন কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, এই যে ইনফ্ল্যামেশন কন্ডিশন, ভিশন লস হওয়া, ডাবল ভিশন, লাইট সেন্সিটিভিটি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু
দেখতে পাওয়া যায়। নেক্সট যে কথাটা আমরা জানবো দ্যাট ইজ ক্লোরিনের কথা। ক্লোরিন ইজ ভেরি মাচ এসেনশিয়াল বাট এটা বেসিক্যালি আমরা NaCl অর্থাৎ যখনই আমরা খাদ্য লবণের কথা জানি তখনই আমরা ক্লোরিনের কথাটা জানি এবং অবভিয়াসলি সল্টের একটা অন্যতম উৎস। তার সাথে, সাথে আমরা যদি বলি তাহলে মাছ, মাংস ইত্যাদি থেকেও কিছু পরিমাণে পাওয়া যায়। অভিস্রবণ এর কাজ কি? এর কাজ যদি আমরা বলি অভিস্রবণ চাপ এবং যে pH এর সমতা তার মানে ইলেক্ট্রোলাইট ব্যালেন্স এটা খুব বেশি পরিমাণে হেল্প করে থাকে। অম্ল মাধ্যমে যে বিষয়টা রয়েছে মানে ব্যালেন্সিং সেটা করে থাকে। যখন গরমকালে প্রচুর পরিমাণে ঘাম হয় তখন ঘামের সঙ্গে লবণ বেরিয়ে যায়। এ কারণে বারবার বমি বা যখনই বমি ভাব পায় এবং তার সাথে, সাথে প্রচুর যদি বমি হয় সেক্ষেত্রেও কিন্তু ক্লোরিন লসটা আমরা দেখতে পাই। নেক্সট যে মিনারেলের কথা আমরা জানবো সেটা হচ্ছে ফ্লুরিন। ফ্লুরিন পানীয় জল এর প্রধান উৎস এবং এর দৈনিক প্রয়োজনীয়তা যদি বলা হয় তাহলে ওই 1 ppm বা 1 পার্ট মিলিয়ন যথেষ্ট। অভাবের ফল হিসাবে যদি আমরা দেখি তাহলে অবভিয়াসলি ডেন্টাল ক্যারিজ এবং ডেন্টাল ক্যারিজ ঠিক এরকম দেখতে হয়। আমাদের অনেকের ক্ষেত্রে আমরা দেখে থাকি যখন দাঁতে প্রচণ্ড ব্যথা করে আফটার দ্যাট কিন্তু আমরা ফ্লুরিন ডেফিসিয়েন্সি দেখতে পাই। আধিক্যের ফল যদি বেশি হয়ে যায় তাহলে আবার ডেন্টাল ফ্লুরোসিস কিন্তু আমরা দেখতে পাই। তার মানে এই রকম কন্ডিশন। ওকে, সো দিস ইজ অল ফর টুডে অ্যান্ড আজকে আমরা সমস্ত মিনারেলস নিয়ে আলোচনা করলাম। নেক্সট ডে আমরা আবার ভিটামিন নিয়ে ডিসকাশন করব। অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে, ভিডিওকে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে।